এখানে জিরো টলারেন্স বা এমন একটা শান্তিপূর্ণ ভোট, মানে এটার চিন্তা ভাবনা ওই বলতে পারেন যে আপনার স্বপ্নে বা সিনেমাতে হতে পারে বা নাটকে হতে পারে, বা অন্যান্য ইলেকশন কমিশনাররাও এসেছেন আগের ইলেকশন গুলোতে, এই একই বক্তব্য শুনেছি। আজ পর্যন্ত কিন্তু সেটা হয়নি। এবারে সেই চ্যালেঞ্জটা রয়েছে। এবারে যদি না হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে আর কোনোদিন গণতন্ত্র থাকবে বলে মনে হয় না। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন এই যে নাকি অনেক অফিসারদেরকে কেনার চেষ্টা চলছে, বলছে আমরাও লক্ষ্য রাখছি। কিন্তু আপনাদেরকে যদি এইভাবে কেনা হয়, মনে রাখবেন টাকা পয়সা নিয়ে কিছু হয় না, হিরে জহর কি আপনারা খাবেন? টাকা নিয়ে কি হবে? রামকৃষ্ণ বলে গেছেন, টাকা মাটি, মাটি টাকা। এই কথাটা আমিও বলতে চাই ওনাকে, বিশ্বাস করুন। ওনার ভাইপো না, ওনার মানে সবার ক্ষেত্রেই বলতে চাই। হ্যাঁ, দেশের বাইরে পশ্চিমবঙ্গ, আমরা দেশে একরকম মডেল ফলো করা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা মডেল ফলো করা হয়। আর সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রে কেন নিরপেক্ষতা বজায় থাকে না, যেটা অন্য রাজ্যে করা সম্ভব। অন্য রাজ্যে যে কাজটা হোমগার্ডরা করতে পারে, এখানে প্যারামিলিটারি ফোর্স নামিয়েও হয় না। তো বারবার তো একই এক্সপেরিমেন্ট করে লাভ নেই। এই এসআইআরটাও যে হয়েছে, এটাও আমরা সবাই জানি ফুল প্রুফ হয়নি। তো যদি সত্যিকারের হতো এবং সত্যিকার করতে দিত, মানে 1 কোটির ওপরে নাম এখনই বাদ চলে যেত। বিরোধীদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, তাদের বিভিন্ন মিথ্যা কেস দেওয়া হচ্ছে, তাদের এখন থেকেই ভোটার কার্ড, আধার কার্ড এগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশন কি ঘটনা, মানে তার ফলো আপ অ্যাকশন কি করেছে? আর যে পুলিশ অফিসাররা তার ব্যবস্থা নিচ্ছে না, যে ইআরওরা সেটা নিচ্ছে না, বা যে রিটার্নিং অফিসাররা যারা হবেন তারা এখন থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা হয়েছে? এখনো অবধি যদি দৃষ্টান্তমূলক 2-4টে ঘটনাও ঘটতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু অফিসাররা অনেক সজাগ হয়ে কাজ করতো। আর তৃণমূল কংগ্রেস কিছু এমন কিছু ভোটের আগে কিছু জিনিস ক্রিয়েট করে, যেটা দিয়ে মানুষের কাছে সিম্প্যাথি ড্র করে। যেমন আগের বার ইলেকশনে দেখেছেন যে ভাঙা পা নিয়ে ঘু- ঘুরে বেড়ানো, হুইল চেয়ারে ইলেকশন হলো। এবারে ইলেকশনে অনেক আগে থেকেই দেখবেন যে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে মানুষের হয়ে সওয়াল করতে, তারপর ধর্নায় বসে গেলেন। তো এইগুলো করে দেখুন, কিছু মানুষ তো প্রভাবিত হন। যে মানুষ ভাবেন যে হ্যাঁ উনি খুব মানুষের জন্য মানে সহানুভূতিশীল, মানুষের অধিকার নিয়ে লড়াই করছেন, কি অধিকার নিয়ে লড়াই করছেন অনেক মানুষই সেটা বোঝে না। তৃণমূল কংগ্রেস একটা ক্যালকুলেশন করে দেখেছে যে আমার যদি একটা বিশেষ কমিউনিটির ভোট একটা সিকিওর করা যায়, আর তার সঙ্গে যদি আমি 15-20%-এরও মানুষের মানে সিম্প্যাথি ড্র করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কাজ হয়ে যাবে। সিঙ্গুরে ধর্না থেকে ধর্মতলা, ধর্না তলা এখন তো নাম হয়েছে, ওখান থেকে শুরু করেছিলাম। আপনি যদি সাইকেলটা দেখেন, ওখান থেকে কিভাবে মানে বৃত্ত আবার ওখানেই শেষ হলো। তো এমন না হয়ে যায় কি ধর্মতলা ওনার ধর্নাতলাই হয়ে যায়। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বললেন যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা এই ভোটে জিরো টলারেন্স, এই মন্তব্যটা আমাদের অনেকেরই পশ্চিমবঙ্গবাসীর ভালো লেগেছে। কিন্তু সত্যি কি জিরো টলারেন্স হবে? আদৌ কি আইন শৃঙ্খলা বজায় থাকবে পশ্চিমবঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলে নিয়ে কার্যত তিনি বললেন কি হবে। এই যে আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের উপর কি হবে? আমি তো ধর্ণা তুলে নিচ্ছি কিন্তু আমরা পথেই থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা যোগাযোগ রাখেন সে তো নেতা কর্মীরাই বলতে পারবে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, কথা বলবো স্যারের সাথে। স্যার, জিরো টলারেন্স যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে দুর্নীতির ক্ষেত্রে, সেরকম হয়ে যাবে না তো আবার? দেখুন, তৃণমূল অলরেডি মাঠে তো সারা বছর ধরেই আছে। তো মাঠে ভালো অর্থে খারাপ অর্থে দু অর্থেই হয়। তো যেহেতু তৃণমূলের সাথে প্রশাসন রয়েছে, আর তৃণমূল সেইটাকে কাজে লাগিয়ে মানে যেটা বিরোধীদের কণ্ঠস্বর কি করে রোধ করা যায় সেটা তো কন্টিনিউয়াস প্রসিডিওর চলছে। আর মানে এই বিগত বেশ কিছুদিন ধরেই আহ, যখন ইলেকশন কমিশন আসেনি বা এসআইআর শুরু হওয়ার পরেও এর মধ্যেও অনেক ঘটনা ঘটেছে। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা তারা বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। বিশেষ করে সব থেকে আশ্চর্যের ব্যাপার যে যখন চিফ ইলেকশন কমিশনার এসেছেন তার সাথেই যে যে ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে এটা কি ধরনের জিরো টলারেন্স আমি এটা বুঝতে পারলাম না। তো
এবং এরকম বক্তব্য ভেসে এসছে যে এরকম যে একটা কোনো কমিউনিটিকে যদি যাদের নাম কাটা যাচ্ছে তাদেরকে যদি আমরা মানে তারা যদি একজোট, ইয়েস, 13টা বেজে যাবে। তো 13টার অর্থ কি সে তো বোঝা যাচ্ছে। দেখুন, পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করেও মানে যারা এই যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তাদের উপরেও হামলা হয়েছে এবং তাদের অনেকেকেই বিভিন্ন কেসে অভিযুক্ত করা হয়েছে, মিথ্যা কেসে জড়ানো হয়েছে। এটা তো চলছেই। তো যতই নির্বাচন কমিশন জিরো টলারেন্স বলুন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে মানে অন গ্রাউন্ড কাজ করে কিন্তু এখনো স্টেট পুলিশই কাজ করছে, এখনো স্টেট প্রশাসনই কাজ করছে। তাদেরকে নিরপেক্ষ হতে বলেছেন, এসপি কে সিপি কে নিরপেক্ষ হতে বলেছেন। এই একটা মানে কথা আছে, বিশেষ করে সোসিওলজিতে বলা হয় ইউটোপিয়ান সোশ্যালিজম। মানে ইউটোপিয়ান সোশ্যালিজম বলতে বোঝায় যে এমন একটা সমাজ ব্যবস্থা যাতে মানে আমরা থট প্রসেসের মাধ্যমে দেখি সবকিছু ভীষণ ভালো রয়েছে। তো এইটাও মানে পশ্চিমবঙ্গে জিরো টলারেন্স এবং এমন আমরা সোসাইটির কথা চিন্তা করছি গত 30-35 বছরে মানুষের যে প্র্যাকটিস এখানে ইলেকশনকে কেন্দ্র করে রয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে জিরো টলারেন্স বা এমন একটা শান্তিপূর্ণ ভোট মানে এটার চিন্তা ভাবনা ওই বলতে পারেন যে আপনার স্বপ্নে বা সিনেমাতে হতে পারে বা নাটকে হতে পারে। জিরো টলারেন্স পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যি এই স্বপ্নের সোনার পাথর বাটি। তো সোনার পাথর বাটি এখন অবধি হয়ে গেছে। আর প্রত্যেক দিনই ঘটনা ঘটছে, প্রত্যেক দিন মানে যেহেতু মানে বিভিন্ন লোকজন আমাদের দলের বা সাধারণ মানুষের যোগাযোগ রাখেন, তারা কিন্তু এখনো ভীত সন্ত্রস্ত। কেউ মানে পথে ঘাটে বা কিভাবে করবে। তো সেই তো পুলিশ প্রশাসন সেটা রাজ্যের, সেই তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেটাও রাজ্যের। আজকে নির্বাচন কমিশনার তিনি নিজে বলেছিলেন যে কঠোর থেকে কঠোরতর শাস্তি হবে যদি আপনারা হুমকি দেন, বাড়ি বাড়ি গিয়ে যদি তাদেরকে কার্যত না দিতে যাওয়ার জন্য থ্রেট করেন, এইগুলো কিন্তু যদি আমাদের কাছে আসে প্রচুর মানে সেই রকম ভাবেই তারা বলছেন অ্যাকশন নেবেন। দেখুন, এই এসআইআরটাও যে হয়েছে এটাও আমরা সবাই জানি ফুল প্রুফ হয়নি। তো যদি সত্যিকারের হতো এবং সত্যিকার করতে দিত মানে 1 কোটির ওপরে নাম এখনই বাদ চলে যেত এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করলে এখনো যদি ঠিক মতো এটাকেও আবার যদি মানে পুনরায়, ইয়েস, তো সেক্ষেত্রে দেখা যাবে তার মধ্যে অনেক কিছু ডিসক্রিপেন্সি এখনো রয়ে গেছে। তো সেক্ষেত্রে যখন এটা সম্ভব নয়, কারণ পুরো স্থানীয় বিএলওরা কাজ করেছেন, তার উপরে এইআরও ইআরও, তারপরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু স্টেট মেকানিজমের উপরে নির্ভর করে হয়। ফলে যখন এই ঘটনাটাও ঘটেছে এবং আজকে দেখবেন তার সাথে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটছে, তো ইলেকশন কমিশন অন্তত মানে অন্য আমরা যেটা শুনেছি বিহারের ক্ষেত্রে প্রচুর বিএলও কে মানে সেক্ষেত্রে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কিছু দেখিনি। এতবার আইন ভাঙার পরেও ওই শুধু চিঠি এসছে, চিঠির পরে চিঠি, চিঠির পরে চিঠি, ডাইরেক্টিভস এসছে, কেউ কোনো মানে ওটা কোনো মান্যতাও দেয়নি। তো যেখানে রাজ্য প্রশাসন একটা পুরো মানে ভারতবর্ষের ইলেকশন কমিশন বা আইন বা সংবিধান একদিকে চলে আর এখানে একটা অন্যদিকে চলে, এই পুরো ব্যাপারটা যখন হয় তখন এক্ষেত্রে ইলেকশন কমিশন যে চিঠিগুলো পাঠিয়েছেন বা ডাইরেক্টিভ দিয়েছেন তার উপরে কি অ্যাকশন হয়েছে সেটা যদি প্রথম থেকে ঠিক মতো হতো, তাহলে আজকে দেখুন হুমকি দিয়ে বা এখানে যদি আমি কোনো ডাইরেক্টিভ দিই বা আমি বলি এটা না হলে এটা হয়ে যাবে পরবর্তীকালে 5 বছর পরেও আপনার সাজা হতে পারে, তাহলে তো হয়নি যতক্ষণ না হবে। এ সমস্ত দেখুন, আমি মানে ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি যে ইওর অ্যাকশন উইল বি বেটার দ্যান ইওর মানে ওয়ার্ডস। ওকে, তো সেক্ষেত্রে অ্যাকশনটা বেশি হওয়া দরকার ছিল রাদার দ্যান ইওর ওয়ার্ডস। তো এই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি, একটা আজ রাত থেকে কিছু হবে না, ইয়ে হয়নি, কিন্তু যেগুলো হয়েছে, যত ল অ্যান্ড অর্ডার হয়েছে, যেখানে এমএলএরা নিজে দাঁড়িয়ে ভাঙচুরে হুমকি দিয়েছেন, ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন, মানে খুব কষ্টে হয়তো একটা এফআইআর মানে দায়ের করা হয়েছে,
কিন্তু তারপরে কিছু কিন্তু তার ফলো আপ অ্যাকশন যেটা প্রপার ইনভেস্টিগেশন কিচ্ছু হয়নি। স্যার, রাষ্ট্রপতি শাসন জারি করে কি ভোট হলে সেক্ষেত্রে বেটার রেজাল্ট হবে আপনার মনে হয়? দেখুন, রাষ্ট্রপতি শাসনটা কোনোভাবেই কাম্য নয় গণতান্ত্রিক দেশে, আমরাও চাই না। কিন্তু রাষ্ট্রপতি শাসন না হয়েও প্রশাসনকে কিভাবে নিরপেক্ষ করা যেত তার জন্য ইলেকশন কমিশনের অনেক ভূমিকা আছে। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশন যদি বাধ্য করতেন প্রশাসনকে ঠিকমতো কাজ করতে, তাহলে এত দূর করাতো না। কি করে হতো স্যার, একটু যদি আমাদেরকে একটু বলেন। আমি প্রথমেই বললাম, যখন ইলেকশন এসআইআর প্রক্রিয়া শুরু হয়, তখন বিএলও থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থেকে আরম্ভ করে বা রাজ্যের ক্ষেত্রে সিইও থেকে আরম্ভ করে সকলেই কিন্তু ইলেকশন কমিশনের আওতাধীন। তো সেক্ষেত্রে যারা যারা ঠিকমতো কাজ করেনি, সেক্ষেত্রে সিইও যে রিপোর্টগুলো নিশ্চয়ই পাঠিয়েছেন ইলেকশন কমিশনে, তো সেক্ষেত্রে ইলেকশন কমিশন তাদের এগেনস্টে যথাযথ ব্যবস্থা নিতে পারতেন, সার্ভিস রুলে যে ব্যবস্থা আছে সেগুলো নিতে পারতেন, মেজর পানিশমেন্ট দেওয়া যেতে পারতো, ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়ে মানে মেজর পানিশমেন্টের দিকে যেতে পারতো। কিছু ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে প্রপার কেস মানে দায়ের করে সেক্ষেত্রে তাদের ইভেন কি অ্যারেস্টও পর্যন্ত করা যেত যারা ইলেকশনের মানে কমিশনের নির্দেশ ভায়োলেশন করেন। 2 বছরের পর্যন্ত সাজা আছে, নন বেলেবল অফেন্স অনেক ক্ষেত্রে। যেমন স্যার, তো একটা জিনিস আপনি যেটা বলছেন সত্যিই তো, যেখানে কল্যাণ ব্যানার্জি আইনজীবী, তিনি মঞ্চ থেকে বলছেন ইলেকশন কমিশনারের হাত কেটে নেওয়ার মানে আঙুল কেটে নেওয়ার নিদানের কথা বলছেন। তাহলে সেই মন্তব্য ভ্যানিশ কুমার, বারবার বলা হচ্ছে, আজকে সাংবাদিকরা নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেছিলেন যে আপনাকে ভ্যানিশ কুমার বলা হচ্ছে, মানে এই যে আপনাকে নাম দিয়ে আলাদা আলাদা করে ডাকা হচ্ছে বা আপনাকে গো ব্যাক দেখানো হচ্ছে, এইগুলোর উনি বললেন এইগুলো তো রাজনৈতিক কাজকর্ম, আমরা ওইভাবে রাজনীতিতে নয়, আমরা স্বশাসিত সংস্থা, আমরা নিজেদের মতো করে করবো। না, এটা হয়তো ঠিকই বলেছেন যে ইলেকশন কমিশন যদি এরকম প্রত্যেকটা ব্যাপারকে মাথায় নিতে যান, রাজনৈতিক নেতারা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেবেন, কিন্তু তার মধ্যে কতটা আইন সিদ্ধ আর কতটা আইনের বাইরে। তো ভ্যানিশ কুমার বলাটা হয়তো খুব, বলতে পারেন এটা একটা হয়তো নামকে বিকৃত করে। বিকৃত করেছে। বাট যেখানে যে সমস্ত ঘটনা সিরিয়াসলি ল অ্যান্ড অর্ডারের আউটব্রেক করেছে বা ইলেকশন এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করেছে বা পরবর্তীকালে ভয়ের পরিবেশ তৈরি করবে, সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া আগে থেকে উচিত ছিল। আজ রাত থেকে কি পরে কি হবে সেটা না ভেবে যতটা ঘটেছে ততটা কেন করা হয়নি সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর সব থেকে বড় কথা, ইলেকশন কমিশন এটাও অভিযোগ এসছে যে বিরোধীদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, তাদের বিভিন্ন মিথ্যা কেস দেওয়া হচ্ছে, তাদের বাড়ি বাড়ি এখন যাওয়া। থেকেই ভোটার কার্ড আধার কার্ড এগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশন কি ঘটনা মানে তার ফলো আপ অ্যাকশন কি করেছে? আর যে পুলিশ অফিসাররা তার ব্যবস্থা নিচ্ছে না, যে ইআরওরা সেটা নিচ্ছে না, বা যে রিটার্নিং অফিসাররা যারা হবেন তারা এখন থেকেই পক্ষপাতমূলক আচরণ করছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা হয়েছে? এখনো অবধি যদি দৃষ্টান্তমূলক 2-4টে ঘটনাও ঘটতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু অফিসাররা অনেক সজাগ হয়ে কাজ করতো। একটা জিনিস সবাই ভাবেন যে ঠিক আছে ইলেকশন হয়ে যাবে, আবার সেই ফাইল মানে ওই ধুলোর মধ্যে চলে যাবে। চলে যাবে, আবার পরের ইলেকশনের দেখা যাবে। তো এই ট্রেডিশনটাতেই সবাই অভ্যস্ত। এইটা যদি ইলেকশন কমিশন না এই ট্র্যাডিশনকে ভাঙতে পারেন, কেউ মানে এই কথা বলে যতই বলুক না কেন, এটা লাস্ট ওয়ার্নিং। বলছি স্যার, রাজীব কুমারকে ধমক দিলেন জ্ঞানেশ কুমার কার্যত বললেন বসুন, আমি সব জানি, উনি বলতে গেলেন। আমি বলছি তখনও তো সার্টিফিকেট হাতে পাননি উনি, উনি গিয়েছিলেন প্রতিনিধি দলদের সঙ্গে। এটা আমি মানে ভিতরে তো ছিলাম না, বলতে পারবো না। একটা শুনেছি যে বিনীত গোয়েল, যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, তাকে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু রাজীব কুমার উনি এখন মানে উনি দেখুন, একটা হচ্ছেন উনি রাজ্যসভার প্রার্থী, পরবর্তীকালে হয়তো মেম্বার হয়ে যাবে, কিন্তু ঘটনা মেম্বার হয়ে গেছেন অলরেডি, কিন্তু তার মানে আগেই গিয়েছিলেন। 16 তারিখে ভোট, 16 তারিখের পরে তারপর শপথ নেওয়ার ব্যাপার আছে। তো ঘটনা হচ্ছে যে এক্ষেত্রে যারা প্রতিনিধিত্ব করতে চান, ঠিক আছে, তারা তাদের ভিউজ রাখেন, তারা তাদের দলের হয়ে বলবেন, বা যেগুলো মানে তাদের দলের যেটা আহ, মানে মত আছে ওটা তুলে ধরতে চাইবেন বা সেটা এস্টাবলিশ করতে চাইবেন। তো ইলেকশন কমিশন তাকে বসিয়ে দিন বা যা করুন না কেন, আমি আবার বলছি
এটা খুব একটা বড় কিছু নয়, যতক্ষণ না প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, যতক্ষণ না প্রশাসনকে পুরো মানে তার হাত না বেঁধে দেওয়া হবে, যেটা রাজ্য সরকার তাহলে তো বেঁধে আইন রেখেছে। শৃঙ্খলার ভারটা পুরো যাতে নির্বাচন কমিশনারের উপর নিয়ন্ত্রিত থাকে সেটাই আপনি বলতে চাইছেন, তাহলে মানে এখানে নির্বাচন কমিশনের উপর শুধু ইয়ে নয়, নির্বাচন কমিশনের উপরে অলরেডি আছে, নির্বাচন কমিশন কতটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে সেটা সবচেয়ে বড় কথা। আমার কাছে অনেক পাওয়ার রয়েছে, আমি পাওয়ারের এক্সারসাইজ করতে পারলাম না, তো সেটাতে লাভ কি আছে? তো বারবার যে দেখুন, একবার দুবার মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু বারে বারে যদি একই ভুল হতে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখুন যে যে ব্যাপারগুলো নিয়ে বারবার অভিযোগ উঠছে, সেগুলো অ্যাটলিস্ট সেগুলোকে তো প্রতিহত করাই যায়। আর মানে যেমন বিভিন্ন জিনিসের নতুন নতুন টেকনোলজি বেরোয়, নতুন নতুন রিসার্চ হয়, সেরকম শাসক দলও কিন্তু প্রত্যেকটা ইলেকশনে তাদের নতুন নতুন আইডিয়া বার করছে। যেটা ইলেকশন কমিশন ভাবছে এটা আমরা এবার সেফ গার্ড দেবো, আবার নতুন কোনো আইডিয়া নিয়ে তাহলে আসছে। আমাদের পশ্চিমবঙ্গ এমন কি, মানে যেখানে মুম্বাই এক দফায় ভোট হয়ে যাচ্ছে, আজকেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবঙ্গটা আলাদা কেন, মানে এটা কি দেশের বাইরে? পশ্চিমবঙ্গে অবশ্যই এ প্রশ্নটা তো সকলের রয়েছে আজকে পশ্চিমবঙ্গ। জ্ঞানেশ কুমারকেও করেছেন হ্যাঁ, সাংবাদিকরা। তো সেটা এই লজ্জা মানে আমরা কোথাও রাখতে জানি না। আর ইলেকশন কমিশনের অতি অবশ্যই তার তো দায়িত্ব রয়েছে। তো এটা যদি ন্যারেটিভ তৈরি হয় পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে আমাদের দেশের বাইরেও মানে হ্যাঁ, দেশের বাইরে পশ্চিমবঙ্গ, আমরা দেশে একরকম মডেল ফলো করা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা মডেল ফলো করা হয়। আর সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রে কেন নিরপেক্ষতা বজায় থাকে না, যেটা অন্য রাজ্যে করা সম্ভব, অন্য রাজ্যে যে কাজটা হোমগার্ডরা করতে পারে এখানে প্যারামিলিটারি ফোর্স নামিয়েও হয় না। তো বারবার তো একই এক্সপেরিমেন্ট করে লাভ নেই। একটাই কথা বলতে পারি যে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট বলতে যা বোঝায়, আজকেও বলা হয়েছে এবারে ভোট শান্তিপূর্ণ হবে, নিরপেক্ষ হবে, অবাধ মানে হবে। অবাধ হবে। এটা দেখা যাবে যেদিন ভোট শেষ হবে এবং গণনা শেষ হবে, এবং মানে পোস্ট পোল যেন একটা লোকেরও কেউ আক্রান্ত না তিনি হয়। বলেছেন প্রি পোল পোস্ট পোল তিনি আশ্বস্ত করেছেন যে কিছু হবে না। সেটা মানে আগেও আমরা যখন ইলেকশন কমিশনে বিভিন্ন সময় ফুল বেঞ্চ এসছে, বা অন্যান্য ইলেকশন কমিশনাররাও এসছেন আগের ইলেকশন গুলোতে, মানে আমাদের এই অভিজ্ঞতা খারাপ। একই বক্তব্য শুনেছি। আজ পর্যন্ত কিন্তু সেটা হয়নি। এবারে সেই চ্যালেঞ্জটা রয়েছে। এবারে যদি না হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে আর কোনোদিন গণতন্ত্র থাকবে বলে মনে হয়? 5 দিন ধর্ণা করলেন, মুখ্যমন্ত্রী আজকে ধর্ণা তুলে নিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে শরীর স্বাস্থ্য তো ঠিক রাখতে হবে, সেজন্য তিনি আহ্বান করেছেন, মুখ্যমন্ত্রী তার আহ্বানেই ধর্ণা তুলে নেন। দেখুন, এটা তৃণমূলের একটা প্রত্যেক সময় একটা গেম প্ল্যান চলে। এটা তৃণমূলের তরফ থেকে একটা বলতে পারেন গিমিক বলুন বা যাই বলুন না কেন। আর বিশেষ করে যেহেতু জ্ঞানেশ কুমার আসছিলেন, তো আর তৃণমূল কংগ্রেস কিছু এমন কিছু ভোটের আগে কিছু জিনিস ক্রিয়েট করে যেটা দিয়ে মানুষের কাছে সিম্প্যাথি ড্র করে। যেমন আগের বার ইলেকশনে দেখেছেন যে ভাঙা পা নিয়ে ঘুরে বেড়ান। ঘু- ঘুরে বেড়ানো, হুইল চেয়ারে ইলেকশন হলো। এবারে ইলেকশনে অনেক আগে থেকেই দেখবেন যে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে মানুষের হয়ে সওয়াল করতে, তারপর ধর্নায় বসে গেলেন। তো এইগুলো করে দেখুন, কিছু মানুষ তো প্রভাবিত হন, যে মানুষ ভাবেন যে হ্যাঁ উনি খুব মানুষের জন্য মানে সহানুভূতিশীল, মানুষের অধিকার নিয়ে লড়াই করছেন। কি অধিকার নিয়ে লড়াই করছেন অনেক মানুষই সেটা বোঝে না। ঠিক আছে, বিশেষ করে যারা মানে রুরাল বেল্টে যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই যে মমতা ব্যানার্জি কি করছে? কি করছেন। তো সেক্ষেত্রে একদিকে ওই ভাতা, আরেকদিকে হচ্ছে এই ধরনের মানে সিম্প্যাথি, দুটো মিলিয়ে একটা হাইপ ওঠে। তো ওটাই করে তৃণমূল কংগ্রেস একটা ক্যালকুলেশন করে দেখেছে যে আমার যদি একটা বিশেষ কমিউনিটির ভোট একটা সিকিউর করা যায়, আর তার সঙ্গে যদি আমি 15-20%-এরও মানুষের মানে সিম্প্যাথি ড্র করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কাজ হয়ে যাবে। স্যার, মুখ্যমন্ত্রী বলছেন এই যে নাকি অনেক অফিসারদেরকে কেনার চেষ্টা চলছে, বলছে আমরাও লক্ষ্য রাখছি, কিন্তু আপনাদেরকে যদি এইভাবে কেনা হয়, মনে রাখবেন টাকা পয়সা নিয়ে কিছু হয় না, হিরে জহর কি আপনারা খাবেন? টাকা নিয়ে কি হবে? রামকৃষ্ণ বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা। এই কথাটা আমিও বলতে চাই ওনাকে, বিশ্বাস করুন। ওনার ভাইপো না, ওনার মানে সবার ক্ষেত্রেই বলতে চাই। দেখুন, আপনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, কালকে থাকবেন না, মানে পৃথিবীর আপনার নিয়মে। কি এই কথাটা মুখ্যমন্ত্রী শুনে হাসি লাগলো?
না, না, আমি বলছি জন্ম থাকতে হলে মৃত্যু হবে। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিছু নিয়ে যেতে পারি না। এই যে যারা অহেতুক মানে প্রচুর পরিমাণে এই যে হিরে জহরত বা বিভিন্ন এই যে টাকা পয়সা এই যে সংগ্রহ করেন, আমি শেষ করে নিই তো। সারা বছর ওনার দলের লোকজন মানে টপ টু বটম সবাই বিভিন্ন ভাবে মানে টাকা পয়সা কি করে ইয়ে করতে হয় তাতে লেগে থাকেন। আর সাধারণ মানুষের জন্য ভাতা আর ওই ঘুগনি আর চা বিস্কুট বিক্রির মানে বিধান হয়, মুড়ি ঘুগনি আর চা বিস্কুট। আর বাকি মানে একটা কথা আমিও ওনাকে বলতে চাই, দেখুন কিছু নিয়ে আসা যায় না, কিছু নিয়ে যাওয়াও যায় না, ঠিক আছে? মানে সকলে যদি মানে আপনাকে মানুষ মনে রাখবে ভালো না খারাপ হিসাবে, আমাকে বলতে হবে না। আমি বলতে পারেন যে আমি আপনার বিরোধী ইয়েতে রয়েছি বা আমার ক্ষেত্রে আপনার প্রতি হয়তো আপনি বলতে পারেন নেগেটিভ থটস রয়েছে। সাধারণ মানুষ কি ধরনের কমেন্ট করেন, উনি তো কোনোদিন ট্রামে বাসে বা কোনো সাধারণ জায়গায় যান না বা কোথাও মানে কোনো সাধারণ একটা লোক মানে আপনার সম্পর্কে এমনি আমি বলছি ধরুন আমার সম্পর্কে না মানুষ কি ইয়ে করে, আপনি যদি কোথাও নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আপনাকে যে চেনে না তার মুখ থেকে যদি শোনেন আপনি কিন্তু অনেস্ট ভিউটা পাবেন, ঠিক আছে? কিন্তু আপনি জোর করে এক হচ্ছে দু ধরনের, যে আপনার প্রতি বায়াস আর যাকে আপনি ভয় দেখিয়ে করছেন, তারা অন্যরকম ভিউ দিতে পারে। কিন্তু সাধারণ মানুষ সত্যি এই যে মানে গত 15 বছর ধরে যে পরিমাণ টাকা পয়সা কালেকশন হয়েছে এটা সম্পর্কে মানুষ কি ভাবে সেটা যদি আপনি কোনোদিন শুনতেন, তাহলে এই যে মানে কি বলবো এই যে গর্বিত মানে সবাই থাকে না, আমি একটা মুখ্যমন্ত্রী কি এই পদে আমি রয়েছি, তো সেই ব্যাপারটা মানে তখন হয়তো নিজেরই বিবেকের কাছে ইয়ে হবে যে আমি এই পদে কেন থাকলাম, কেন মানুষের এত হাই নিয়ে গেলাম, ঠিক আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন যে হাওয়াই চপ্পল আপনারা কটাক্ষ করেন, সেটা আপনারা 4 দিন পরে থাকতে পারবেন? আপনারা তো মুখেই বলে দেন যে হাওয়াই চপ্পল পরে থাকেন। এই যে আপনি বলছেন 15 বছর ধরে টাকা পয়সার কথা বলছেন, উনি যেভাবে টালির চাল, হাওয়াই চপ্পল, এই যে বিষয়গুলো, এগুলো কি এড়িয়ে যেতে পারবেন? দেখুন, আমি যে চশমাটা পরি ওটার দাম 2000 টাকা, ঠিক আছে? একটা কোনো 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 লোক চশমা পরে তার দাম লাখ টাকাও আছে, কি আরো বেশিও হতে পারে। তো হাওয়াই চপ্পল পরছেন, হাওয়াই চপ্পলটা কোন ব্র্যান্ডের, কি দাম? শাড়ি পরছেন, আপনাকে যদি একটা 25,000 টাকা দামের হাওয়াই চপ্পল দেওয়া হয়, 4 দিন কেন আপনি 4 মাসও পরতে পারবেন, কি 4 বছরও চলতে পারে ওটা, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে আমি কি পড়লাম সেটা বড় কথা নয়, কোন ব্র্যান্ড, তার কি কি ভ্যালু এবং সেটা কতটা কমফোর্টেবল তার উপরে নির্ভর করে। অবশ্যই উনি মুখ্যমন্ত্রী, উনি ভালো ব্র্যান্ডের দামি শাড়ি বা ভালো ইয়ে পড়তেই পারেন, সেটা নিয়ে আমার থাকতে পারে, সেটা নিয়ে আমাদের বক্তব্য কিছু নেই। সে যদি পার্টি বা ওনার একটা মুখ্যমন্ত্রী 2 লাখ টাকার আইফোন অবশ্যই ব্যবহার করতে পারেন, তার মধ্যে খারাপ কিছু নেই। কিন্তু বক্তব্য হচ্ছে যে মানুষের যেটা প্রাপ্য, একটা সরকার চালাতে যেগুলো দরকার, শিল্প দরকার, কৃষি দরকার, পর্যটন দরকার, হেলথ সেক্টরের উন্নয়ন দরকার, নতুন নতুন হসপিটাল দরকার, নতুন টেকনোলজি দরকার, ইনভেস্টমেন্ট আনা দরকার, দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্ট আনা দরকার, চাকরি দরকার, সরকারের স্থিতিশীলতা দরকার, সরকারে নারীদের নিরাপত্তা দরকার, সরকারে বেকার ছেলেদের ভাতা দরকার নেই, তাদের চাকরি দরকার এবং তারা যেন সেলফ হেল্প গ্রুপ বা অন্যান্য এমএসএমই যে প্রজেক্ট গুলো রয়েছে সেটা দিয়ে যেন তারা ঠিক মতো মানে গভর্নমেন্ট থেকে লোন পেয়ে বিজনেস করতে পারে বা কাজ করতে পারে। তারপরে আরো বেশি যেটা দরকার হচ্ছে যে কাজের স্থায়িত্ব, সেটা দরকার। আজকে আপনি কাজ পেলেন সরকারি চাকরি, দুদিন পরে চলে গেল কি না পুরোটাই দুর্নীতি সরকারি হয়েছে। চাকরি তো পাওয়াই যায় না সেভাবে। আরেও ব্যাপার হচ্ছে যে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে বিভিন্ন মানে দেশ, ইয়েস, দেশের সমস্ত মানুষের জন্য, আদিবাসী থেকে সংখ্যালঘু থেকে তপশিলি জাতি থেকে সকলের জন্য আলাদা আলাদা শিক্ষক, যুব, ছাত্র সকলের জন্য করা আছে, যারা বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে করা আছে। প্রত্যেকটা যেমন আদিবাসীদের জন্য দেখবেন অনেক স্কিমস আছে, সংখ্যালঘুদের জন্য অনেক স্কিমস আছে যেটা এই রাজ্যে ইমপ্লিমেন্টই করতে দেওয়া হয়নি। তা সেক্ষেত্রে সেই মানুষ যদি সেগুলো পেত আর এই কাটমানির ইয়ে যেটা না থাকতো, তাহলে আজকে এবং আপনি যদি কিছু শিল্প আনতে পারতেন, রাজ্যের আয় বাড়াতেন, ঠিক আছে? এইভাবে শুধু 26-এ মুখ্যমন্ত্রী বলছেন আমাদেরই জয় হবে, তৃণমূল কংগ্রেসেরই জয় হবে, 26-এ আমরাই থাকবো।
কি থাকবে না থাকবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আর তৃণমূলের মানে ধর্ণা থেকে শুরু হয়েছিল, মানে পাওয়ারে আসার অনেক আগে থেকেই সিঙ্গুরে ধর্ণা থেকে ধর্মতলা ধর্ণা তলা এখন তো নাম হয়েছে, ওখান থেকে শুরু করেছিলেন। আপনি যদি সাইকেলটা দেখেন ওখান থেকে কিভাবে মানে বৃত্ত আবার ওখানেই শেষ হলো। তো এমন না হয়ে যায় কি ধর্মতলা ওনার ধর্ণাতলাই হয়ে যায়। তো ঘটনা হচ্ছে, আবার আমি বলছি যে প্রশ্নে আমি থেকে গেলাম, যে সত্যি টাকা মাটি মাটি টাকাই, মানে শ্রীরামকৃষ্ণ একভাবে ব্যাখ্যা করেছিলেন, মানে সত্যি কথা, আপনি যে জিনিসটা নিয়ে আজকে যাচ্ছেন সত্যি হয়তো কোনোদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে আপনি নিজেই উত্তর দিতে যেটা পারবেন না। মানুষের উদ্দেশ্যে উনি বলছেন, তাই না? নিজেদের আপনি নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে পারেন, নেতা মানুষদের আর অফিসারদের উদ্দেশ্যে বলতে পারেন। মানুষের এবং দেখুন একটা সাধারণ মানুষ এখানে হচ্ছে মানে একদম আয়গত দিক থেকে অর্থনীতিতে একদম মানে শেষ তলানিতে চলে এসছে, বা তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব খারাপ এখানে। পক্ষান্তরে আপনি অন্য কোনো রাজ্যে চলে যান, এখন উড়িষ্যাতেই চলে যান, পাশের রাজ্য, আসামে চলে যান, ত্রিপুরাতে চলে যান, ঝাড়খণ্ডে চলে যান, স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই হয়ে গেছে। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন একটা কথাই বলতে পারি, আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ চেয়েছিল কেন? বাম জমানার অপশাসন শেষ করার জন্য। ২ নম্বর হচ্ছে আপনাকে চেয়েছিল যাতে আপনি নতুন নতুন বলেছিলেন বিনিয়োগ নিয়ে আসবেন, টাটা চলে গেছিল, তার বদলে হয়তো অন্য কোনো শিল্প আসতো, মানুষের আরো কৃষিতে উন্নত হতো। আপনি তো অনেক কিছু এজেন্ডা দিয়ে নিয়ে এসেছিলেন। মানুষ আপনার থেকে কি পেল? ভাতার মানে শুধু ভাতার ওই কাটমানি আর এই ধরনের মানে কি ধরনের সুশাসন আমি বলতে পারবো না। আরেকটা বিষয় সবশেষ, এই যে রাজীব কুমারকে এখনো পর্যন্ত স্যালুট দেওয়া হচ্ছে, এটা নিয়ে অনেকে কটাক্ষ করছেন। এখনো কি স্যালুট পাওয়ার মানে উনি যখন বিভিন্ন দলের কাজে যাবেন তখনও কি পুলিশরা স্যালুট দেবে? দেখুন আমাদের এখানে তো রাজতন্ত্র চলে, রাজতন্ত্রে লোকে জানে যে পাওয়ারফুল কে কে থাকে, ঠিক আছে, কোন রাজা তার আন্ডারে যারা, ওটাই বলছি। মানে প্রোটোকল কোথায় হয়? প্রোটোকল যেখানে সংবিধান মেনে কাজ হয় সেখানে প্রোটোকল। রাজ্যে সংবিধান বলে আপনার মনে হয় কিছু আছে? সংবিধান কেউ মানে? তো রাজা এবং বিশেষ তার পারিষদ জানে এদেরকে খুশি রাখতে পারলে এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড নাইস, মানে আপনার কোনো কিছু এখানে অভাব হবে না, আপনি যা ইচ্ছা করে যান। তো এই জিনিসটা যখন মানুষের মাথার মধ্যে ঢুকে যায়, তো আপনি সেক্ষেত্রে পুলিশের সর্বোচ্চ পদে থাকুন, মানে আমলাই থাকুন, আর রিটায়ার হওয়ার পরে আপনি রাজনীতিতেই যান বা একজন সাধারণ মানুষই হয়ে যান, লোকে জানে এনাকে খুশি করলে আলটিমেটলি আমি মুখ্যমন্ত্রীকে খুশি করতে পারবো। তো সেই ন্যারেটিভসটা চলছে। তো যারা করেছেন তারা সচেতন ভাবেই করেছেন, মানে এটা নয় কি বরং যদি না করতেন তাতে অন্য ক্ষতি হতে পারতো, তাদের মানে বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা কেন, মানে যেটা ধরুন না, আপনার সম্পর্কে একটা খুব একটা হাই ইমপ্রেশন আছে, সেটাও একদম তলানিতে চলে যেতে পারতো, যে এই কেন আছে এই হচ্ছে, নিশ্চয়ই আমার সম্পর্কে অন্য কিছু ভাবছে বা অন্য দলের সাথে যোগাযোগ করছে, এটাও হতে পারে। এই ভাবনাটা জিনিস কেউ এটা চায় বলুন? কেউ এই আজকের দিনে কেউ চায় যে সে এই যে স্যালুট দেওয়াটা কেমন, মানে কি কি অসুবিধা? যায় আসে তাতে? ওনার তো জায়গাটা আরো পাকাপাকি মানে আরো পোক্ত হলো। মানে সংবিধানে কি হলো, পুলিশ সার্ভিসে কি লেখা আছে, আপনি যখন সংবিধানের শপথ নিয়ে মানে আপনি আইপিএস হয়েছেন, শপথ নিয়ে ট্রেনিং করতে গেছেন, মানে আর ট্রেনিং করার পরে যখন পার্মানেন্ট হয়েছেন শপথ নিতে হয়, কি লেখা আছে কে দিয়ে করে দেখে? আপনি নিজের জায়গা ফাঁকা করেছেন, এটা অত্যন্ত মানে সে তার নিজের ব্যাপারটা দেখুন, ব্যক্তি স্বার্থ সবসময় মানুষ আগে রাখে। যতক্ষণ একটা দল মানে দেশে যুদ্ধ লাগলে তখন কালেকটিভ ব্যাপারটা আসে, তার আগে কিন্তু মানুষ ব্যক্তি স্বার্থেই থাকে। সেই ব্যক্তি স্বার্থ এবার যদি দুদিন পরে দেখা যাবে এমন যুদ্ধ লাগলো থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইয়ে হয়ে গেল, তখন আবার সবাই একত্রিত হবে, তার আগে তো ব্যক্তি স্বার্থের জয় হোক।